হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জানব ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ। ইতিমধ্যেই আমি ফরাসি বিপ্লবের সামাজিক ও রাজনৈতিক কারণ নিয়ে দুটি সেপারেট ভিডিওতে আমার চ্যানেলে আলোচনা করেছি। যদি সেই আলোচনা তোমাদের এখনও দেখা না হয়ে থাকে তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, প্রয়োজনে তোমরা ক্লাস দুটি দেখে নিতে পারো। তো আজকের আলোচনার বিষয় ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ। তবে আলোচনা শুরুতেই চলো আমরা সমকালীন ইউরোপের একটি মানচিত্র আগে দেখে নিই। ইউরোপের এই মানচিত্রটি হচ্ছে 1788 খ্রিস্টাব্দের একটি মানচিত্র। ফরাসি বিপ্লবের আগের বছরে ইউরোপের বিভিন্ন দেশ ও সাম্রাজ্যের অবস্থান কেমন ছিল তার একটি প্রাথমিক ধারণা আমরা নেবার চেষ্টা করব। দেখো, ইউরোপের দক্ষিণ পশ্চিমে এই হচ্ছে ফ্রান্সের অবস্থান, আবার ফ্রান্সের দক্ষিণ পশ্চিমে এই হচ্ছে স্পেন এবং তারপরে হচ্ছে পর্তুগাল। এইদিকে খেয়াল করো, ফ্রান্সের চির প্রতিদ্বন্দ্বী দেশ গ্রেট ব্রিটেন বা যাকে আমরা ইংল্যান্ড বলেও জানি। এছাড়া সেই সময় ইউরোপের একটি শক্তিশালী দেশ হচ্ছে অস্ট্রিয়া বা অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য বা একে হ্যাবসবার্গ সাম্রাজ্য বলা হতো। এইদিকে দেখো, এই হচ্ছে অটোমান সাম্রাজ্য, এদিকে রাশিয়ার সাম্রাজ্য। খেয়াল করে দেখো, এখানে হচ্ছে হোলি রোমান এম্পায়ার, বর্তমানে এখানে আছে জার্মানি, এবং এই রকম জায়গায় বর্তমানে ইটালির অবস্থান। তখন কিন্তু ইটালি বা জার্মানি বলে কোনো পৃথক রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। এবার তোমাদের মনে হতেই পারে যে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ সম্পর্কে একটি ক্লাসে আমরা হঠাৎ ইউরোপের মানচিত্র নিয়ে কেন আলোচনাটা শুরু করছি। আমার সবসময় মনে হয়েছে যে সময় যে সাম্রাজ্য বা যে দেশ সম্পর্কে আমরা ইতিহাস পড়তে যাচ্ছি তার যদি একটি মানচিত্রগত ধারণা আমাদের মনের মধ্যে থাকে তাহলে আলোচনা শুনতে, বুঝতে, রিলেট করতে সুবিধে হয়। এবং তোমরা খেয়াল করবে, এই সম্পূর্ণ আলোচনাতে যতবারই আমি এরপরে ফ্রান্সের কথা, ব্রিটেনের কথা উল্লেখ করব, দেখবে এই মানচিত্রের ছবিটি তোমাদের মনের মধ্যে বারবার ফুটে উঠবে এবং এই আলোচনাকে আত্মস্থ করতে অনেক বেশি সাহায্য করবে। তো যাই হোক, ইতিমধ্যেই আমরা বিগত ক্লাস থেকে জেনেছি যে 1788 খ্রিস্টাব্দে মানে ফরাসি বিপ্লবের ঠিক আগের বছর ফ্রান্সে তখন শাসন করছেন বুর্ব বংশের রাজা ষোড়শ লুই। 1788 সালে এসে রাজা ষোড়শ লুই ফাইন্যান্সিয়াল ব্যাংক্রাপসি বা দেউলিয়া হবার মুখে এসে দাঁড়িয়েছেন। কিছুতেই তিনি সরকারি আয় ও ব্যয়ের মধ্যে সমতা রাখতে পারছিলেন না। পরিস্থিতি সামাল দিতে এ সময় ফরাসি সরকার বাজার থেকে বিশাল অঙ্কের ঋণ গ্রহণ করছিল, কিন্তু এতে সুদের অঙ্ক হয়ে পড়েছিল লাগাম ছাড়া। কি বিশাল অঙ্কের ঋণ ও সুদের বোঝা এই সময় ষোড়শ লুইয়ের মাথার ওপর চেপে বসেছিল তার একটি পরিসংখ্যান তোমরা এখানে দেখে নাও। 1788 খ্রিস্টাব্দে ফরাসি সরকারের ব্যয় যেখানে ছিল প্রায় 63,000 কোটি লিভ্র, এটি হচ্ছে একটি ফ্রেঞ্চ কারেন্সি সেই সময়কার, সেখানে ঋণ বাবদ সুদের পরিমাণ ছিল প্রায় 31 কোটি 80 লক্ষ লিভ্র। খেয়াল করো, সরকারের মোট ব্যয় যেখানে 63,000 কোটি, তার প্রায় অর্ধেক সরকারকে খরচ করতে হচ্ছে ঋণের সুদ পরিশোধ করতেই। এই সময় বিভিন্ন ঐতিহাসিকরা পরিসংখ্যান দিয়েছিলেন যে ফরাসি সরকারের অর্থনৈতিক যে ঘাটতি তার পরিমাণ প্রায় 50,000 কোটি লিভ্র ছুঁয়ে গিয়েছিল। তাহলে 1788 সালে এসে কি এমন ঘটল যে ফরাসি সরকার এই রকম গুরুতর একটি অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ল? তাহলে অষ্টাদশ শতকে ফ্রান্স কি একটি দরিদ্র দেশ ছিল, বা ফ্রান্সের কৃষি, শিল্প, বাণিজ্যই বা কেমন ছিল? এই সকল প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো ফ্রান্সের এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের একটি সঠিক দিশা আমরা পেতে পারি। তোমরা নিশ্চয়ই জানো যে একটি সভ্য দেশের অর্থনীতি বেসিক্যালি 3টে পিলারের ওপর দাঁড়িয়ে থাকে। সে দেশের কৃষি, বাণিজ্য এবং শিল্প। অষ্টাদশ শতকে ফ্রান্সের কৃষি, বাণিজ্য এবং শিল্পের পরিস্থিতি কী ছিল তার একটি প্রাথমিক ধারণা যদি আমরা নিয়ে নিতে পারি তাহলে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের অর্থনৈতিক পরিস্থিতি এবং সেই পরিস্থিতিজনিত বিপ্লবের অর্থনৈতিক কারণকে আমরা হয়তো কিছুটা হলেও সঠিকভাবে ইন্টারপ্রেট করতে পারবো। তাহলে প্রথমেই বুঝে নেওয়ার চেষ্টা করি অষ্টাদশ শতকে ফ্রান্সের কৃষি ব্যবস্থা কেমন ছিল।
অষ্টাদশ শতকে ফ্রান্সের অর্থনীতি ছিল প্রধানত কৃষি। জনসমষ্টির শতকরা ৮০% ছিল কৃষক। তাহলে এই দুটি সেন্টেন্সের মাধ্যমেই তোমরা বুঝতে পারছো যে যে সময়ের আমরা আলোচনা করছি এই সময়ে ফ্রান্স কিন্তু এন্টায়ারলি ছিল একটি কৃষি প্রধান দেশ। এ সময় ফ্রান্সের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেলেও খাদ্য উৎপাদন বেড়েছিল খুব ধীর গতিতে। এই জায়গাটাকে কিন্তু তোমরা নোটিশ করবে। বলা হচ্ছে যে অষ্টাদশ শতকে ফ্রান্সের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই অনুপাতে কৃষি উৎপাদন কিন্তু বাড়ছিল না। এটা কিন্তু একটি যথেষ্ট চিন্তার কারণ। বর্তমান ভারতবর্ষের দিকে খেয়াল করো, আমরা প্রায় 150 কোটির জনসংখ্যার একটি দেশ, অথচ খাদ্য সংকট সে অর্থে বর্তমানে আমরা তেমন কিছু বুঝতে পারছি না। এর কারণ হচ্ছে কৃষির প্রযুক্তির ব্যাপক উন্নতি ঘটে গেছে। অথচ স্বাধীনতার পরেই আমাদের ভারতবর্ষের মানুষকে বহু সময় খাদ্যের সংকটে কিন্তু ভুগতে হয়েছিল, এবং এর পিছনে ছিল কৃষি প্রযুক্তির অনগ্রসরতা। তো এই কনসেপ্টটাকে মাথায় রাখো, তাহলেই দেখবে তোমরা অষ্টাদশ শতকের এই যে ফ্রান্সের কৃষি অর্থনীতিটাকে বুঝতে পারবে। কারণ ফ্রান্সের কৃষি ব্যবস্থা ছিল চিরাচরিত এবং কৃষকরা ছিল দরিদ্র, রক্ষণশীল ও কুসংস্কারাচ্ছন্ন। মানে অষ্টাদশ শতকে ফ্রান্সের যে খাদ্য উৎপাদন বৃদ্ধির ধীর গতি, তার কারণ হিসেবে এখানকার কৃষি ব্যবস্থার যে পদ্ধতি তাকে প্রথমে চিহ্নিত করা হয়েছে। দীর্ঘ কয়েকশো বছর ধরে ফ্রান্সের কৃষকরা যে পদ্ধতিতে চাষ করতে তারা অভ্যস্ত ছিলেন, সেই চিরাচরিত বা ট্র্যাডিশনাল বা গতানুগতিক পদ্ধতি থেকে তারা বেরোতে পারেননি। তখনও কেন পারেননি? কোনো উন্নত প্রযুক্তিকে কেন তারা গ্রহণ করতে পারেননি? কারণ কৃষকরা ছিল দরিদ্র। কোনো টেকনোলজি, কোনো নতুন যন্ত্রকে ব্যবহার করার আর্থিক সামর্থ্য তাদের ছিল না। এছাড়াও তাদের মানসিকতার দিকটাও ছিল, তারা রক্ষণশীল ও কুসংস্কারাচ্ছন্ন, কনজারভেটিভ, এবং নতুনকে গ্রহণ করার যে আধুনিক মানসিকতা সেটাও তাদের ছিল না। এবং এই কারণেই দেখা যাচ্ছে যে কন্টেম্পোরারি ইউরোপে ফ্রান্সের প্রতিবেশী দেশ গ্রেট ব্রিটেন অষ্টাদশ শতকের শুরুতেই যেখানে কৃষিক্ষেত্রে বিপ্লব হয়ে গিয়েছিল, এনক্লোজার সিস্টেম এবং আরও আধুনিক যন্ত্রাংশ ব্যবহার করে ইংল্যান্ডে কৃষি উৎপাদনে এক ব্যাপক পরিবর্তন এসেছিল। ফ্রান্সের আরেকটি প্রতিবেশী দেশ এই রকম জায়গায় আছে, হল্যান্ড। সেখানেও কিন্তু উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করে কৃষির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধন করা হয়েছিল। কিন্তু ফ্রান্স পড়েছিল সেই পুরনো মান্ধাত্তার আমলের যে গতানুগতিক ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে। ফলে যেটুকু উৎপাদন বেড়েছিল তা কিন্তু বেড়েছিল বিভিন্ন অনাবাদি জমিকে আবাদি জমিতে পরিণত করার ফলে। কৃষি প্রযুক্তির উন্নতি ঘটিয়ে কৃষির ডেভেলপমেন্ট কিন্তু অষ্টাদশ শতকে ফ্রান্সে খুব একটা হয়নি। এছাড়াও এই পয়েন্টটিকে তোমরা খেয়াল করো যে কৃষির আধুনিকীকরণের জন্য পঞ্চদশ লুই ও ষোড়শ লুইয়ের আমলে তেমন কোনো কার্যকর পদক্ষেপও গৃহীত হয়নি। মানে সরকারিভাবে কৃষির উন্নতির জন্য যে কোনো বলিষ্ঠ পদক্ষেপ তাও কিন্তু গ্রহণ করা হয়নি এ সময়। তাহলে এই ছিল অষ্টাদশ শতকে ফ্রান্সের এগ্রিকালচারের সিচুয়েশন। এবার আমরা দেখব যে এই সময় ফ্রান্সের বাণিজ্য বা ট্রেড অ্যান্ড কমার্স কেমন ছিল। সামুদ্রিক বাণিজ্যে অষ্টাদশ শতকে ফ্রান্সের অগ্রগতি ছিল যথেষ্ট লক্ষণীয়। ইংল্যান্ডের পরেই ছিল তার স্থান। 1715 থেকে 1789 সালের মধ্যে ফ্রান্সের বহির্বাণিজ্যের পরিমাণ প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছিল। এবং তোমরা দেখো এই মানচিত্রতে আমরা বুঝতে পারবো যে পৃথিবীর কোন কোন জায়গার সাথে ফ্রান্সের এই সময় সামুদ্রিক বাণিজ্য চলছিল। যেমন কানাডার সাথে বাণিজ্য, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে ফরাসি বাণিজ্য ছিল। এছাড়া ছিল এই যে ভূমধ্যসাগর, এই ভূমধ্যসাগরীয় অঞ্চলে ফরাসি বাণিজ্য। ফ্রান্সের বণিকরা পূর্ব উপকূল বরাবর এসে তারা এখান থেকে কৃতদাস সংগ্রহ করতেন এবং সেই কৃতদাস তারা ইউরোপ এবং আমেরিকাতে নিয়ে গিয়ে বিক্রি করতেন। আর ছিল ভারতবর্ষে সাথে ফরাসি বাণিজ্য। যদিও এই কানাডা এবং ভারতবর্ষে বাণিজ্যের ক্ষেত্রে ইংল্যান্ডের সাথে প্রতিদ্বন্দ্বিতায় ফ্রান্স অনেকটাই পিছিয়ে গিয়েছিল এবং এই দুটি অঞ্চলের বাণিজ্য কিন্তু ক্রমশ হ্রাস পেয়েছিল। তো যাই হোক, এই সমস্ত সমুদ্র বাণিজ্যের জন্যই বোর্দো, সেন্ট মালো, লা হাভরে, লা রাচেল প্রভৃতি সামুদ্রিক বন্দরগুলি ছিল সর্বদাই কর্মব্যস্ত। 1787 সালে একজন ব্রিটিশ পর্যটক, তিনি হচ্ছেন আর্থার ইয়ং, তিনি ফ্রান্সে এসেছিলেন
এবং তিনি এসে ফ্রান্সের সামুদ্রিক বাণিজ্যের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বললেন যে ইংল্যান্ডের বিখ্যাত লিভারপুলকেও ফরাসি বন্দর বোর্দো ব্যস্ততা ও সমৃদ্ধিতে ছাড়িয়ে গিয়েছিল। তো ওনার এই উক্তি থেকেই বোঝা যাচ্ছে যে সামুদ্রিক বাণিজ্যে ফ্রান্স কিন্তু এ সময় যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। এ সময় ফ্রান্সের অভ্যন্তরীণ বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পেলেও তার অগ্রগতি কিন্তু খুব একটা সন্তোষজনক ছিল না। এর কয়েকটি কারণকে আমরা চিহ্নিত করতে পারি, যেমন শুল্ক বেড়া, ফার্মিয়ের জেনারেলদের অপচেষ্টা, অনুন্নত গ্রামীণ সড়ক পথ, সরকারের মার্কেন্টাইল নীতি। এটা বোঝার জন্য 1789 খ্রিস্টাব্দের ফ্রান্সের এই ম্যাপটাকে আমরা একটু দেখতে পারি। এই যে শুল্ক বেড়া, এই ব্যাপারটা কি, বা এই ব্যাপারটা কিভাবে অভ্যন্তরীণ বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করেছিল। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের আগে সমগ্র ফ্রান্সে মোট প্রদেশের সংখ্যা ছিল প্রায় 39টা এবং প্রত্যেক প্রদেশের জন্যই আলাদা আলাদা ট্যাক্সেশনের ব্যবস্থা ছিল। মানে ধরো এই নরম্যান্ডি থেকে কোনো একটি দ্রব্য যদি এই ব্রিটানিতে পৌঁছাতে হয় তাহলে তার জন্য আলাদা ট্যাক্স, ব্রিটানি থেকে আনজৌতে পৌঁছাতে গেলে আলাদা ট্যাক্স, সেখান থেকে বেরিতে পৌঁছাতে গেলে আলাদা ট্যাক্স। এই রকম প্রত্যেকটা প্রদেশে আলাদা 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 করে ট্যাক্সেশনের ব্যবস্থা রাখা হয়েছিল। খুব সহজ বুদ্ধিতেই বোঝা যায় যে একটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন প্রদেশে যদি আলাদা আলাদা এইরকম ট্যাক্সের বা শুল্কের বেড়া থাকে তাহলে যে কোনো পণ্যদ্রব্যের দাম কিন্তু অনেক বেড়ে যাবে এবং এতে বাণিজ্যের যে স্বাভাবিক মুভমেন্ট, সে মুভমেন্ট ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবার এই ট্যাক্সেশনকে অনেক সময় চেষ্টা করা হয়েছিল যে তুলে দেওয়া যায় কিনা, কিন্তু সেক্ষেত্রে বাধা দিয়েছিল কারা? এই ফার্মিয়ের জেনারেলরা। এদের কথা কিন্তু আমি এর আগে উল্লেখ করেছিলাম। কারা এই ফার্মিয়ের জেনারেল? ফ্রান্সের বিভিন্ন প্রদেশে সরকারের যে ইনডাইরেক্ট ট্যাক্স, সেই ইনডাইরেক্ট ট্যাক্স কালেকশনের দায়িত্ব দেওয়া হয়েছিল এই ফার্মিয়ের জেনারেলদের। এবার এদের সুবিধা তখনই হবে যখন এই রকম বিভিন্ন প্রদেশে আলাদা আলাদা ট্যাক্স সিস্টেম থাকবে। এছাড়াও অনুন্নত গ্রামীণ সড়ক পথ। খেয়াল করে দেখো, আমি গ্রামীণ সড়ক পথের কথা বললাম। আসলে ফ্রান্সের যে বিভিন্ন রাজপথগুলো ছিল তা কিন্তু যথেষ্ট চওড়া এবং ভালো ছিল। মূলত সামরিক কারণেই এই সমস্ত রাজপথগুলোকে সুবিস্তৃত এবং সুন্দর করে রাখা হয়েছিল, কিন্তু গ্রামীণ যে সড়ক পথ তার অবস্থা ছিল ভীষণ রকমের করুণ। এবার বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে যে সমস্ত কৃষিজ দ্রব্য যেগুলো বাণিজ্যের জন্য আদান প্রদান করানো হতো, এই অনুন্নত গ্রামীণ সড়ক পথের জন্য সেই কাজটা কিন্তু যথেষ্ট বাধাপ্রাপ্ত হতো। এরপর আরেকটি কারণ হচ্ছে সরকারের মার্কেন্টাইল নীতি। এই নীতিতে সরকার সাধারণ জনগণের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর মাত্রাতিরিক্ত হস্তক্ষেপ করত। এর ফলে একটি রাষ্ট্রের স্বাভাবিক যে বাণিজ্য শিল্প ফ্লারিশ করার যে সুযোগ, সেই সুযোগটা অনেকটাই বাধাপ্রাপ্ত হতো। তাহলে এই ছিল অষ্টাদশ শতকে ফ্রান্সের সামুদ্রিক ও আভ্যন্তরীণ বাণিজ্যের একটি চিত্র। এরপর চলো আমরা দেখি যে ফ্রান্সের শিল্পের অবস্থা কেমন ছিল। অষ্টাদশ শতকে ফ্রান্স শিল্পে যথেষ্ট উন্নত ছিল। ইংল্যান্ডের পরেই ছিল তার স্থান। এটা কিন্তু সম্পূর্ণ ইউরোপের রেসপেক্টে বলা হচ্ছে যে ইংল্যান্ডের পরেই ছিল তার স্থান, কিন্তু তোমরা এটা ভেবে ভুল করো না যে শিল্পের দিক থেকে ফ্রান্স ইংল্যান্ডের খুব কাছাকাছি ছিল, তা কিন্তু মোটেই নয়। কারণ অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে আমরা দেখছি যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়েছে এবং এই শিল্প বিপ্লবের পরবর্তীতে ইংল্যান্ডে বৃহৎ যে শিল্প কারখানা এবং প্রচুর পরিমাণে উৎপাদন, বিভিন্ন যন্ত্র এবং উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে তা ইংল্যান্ডকে ইউরোপের বাকি দেশগুলো থেকে অনেকটাই এগিয়ে দিয়েছিল। তো যাই হোক, ফ্রান্সের শিল্পের অবস্থা একেবারে খারাপ ছিল না। 1750 থেকে 1775 সালের মধ্যে ফ্রান্সের শিল্প উৎপাদন প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল। ফ্রান্সের কর্মব্যস্ত বন্দরগুলির সমৃদ্ধি অনেকাংশে শিল্পের ওপর নির্ভরশীল ছিল। আমরা ইতিমধ্যেই ফ্রান্সের একাধিক বন্দরের নাম জেনেছি এবং সেই সমস্ত বন্দরগুলো ফ্রান্সের শিল্প দ্রব্যের জন্যই কিন্তু ক্রমশ সমৃদ্ধ হয়ে উঠছিল। আবার অন্য দিক থেকে এই যে বৈদেশিক বাণিজ্য, সেই বৈদেশিক বাণিজ্যের পুঁজি বা ক্যাপিটাল তা কিন্তু অনেকেই শিল্পে নিয়োগ করছিল এই সময়। চিনি, মদ, বস্ত্রশিল্প, কামান, গোলা, অস্ত্রশস্ত্র নির্মাণ কারখানা, জাহাজ মেরামতি কারখানা ছিল এই সময়কার ফ্রান্সের উল্লেখযোগ্য কিছু শিল্প।
এই সমস্ত বিভিন্ন শিল্পে ফ্রান্সের অগ্রগতি লক্ষণীয় হলেও সে দেশের আর্থিক ভিত্তি হিসেবে শিল্পের ভূমিকা তখনও ছিল নিতান্তই গৌণ। মানে ইংল্যান্ডের ধারে কাছেও ছিল না ফ্রান্স। এর কারণ বৃহৎ শিল্পের ক্ষেত্রে পুঁজি বিনিয়োগের আগ্রহের অভাব। কারণ বড় বড় শিল্প কারখানা করতে গেলে যে ভীষণ এবং ব্যাপক পরিমাণ পুঁজির দরকার ছিল, সেই ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু খুব একটা লক্ষ্য করা যাচ্ছিল না। এবং সেই ক্ষেত্রে অনেক সময় সরকারের দিকে শিল্পপতিরা তাকিয়ে থাকতেন, কিন্তু সরকারেরও সেই ধরনের আগ্রহ খুব একটা লক্ষ্য এই সময় করা যায়নি। এছাড়াও বড় শিল্প কারখানা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে স্টক এক্সচেঞ্জ বা ব্যাংকের থেকে ঋণ পাওয়া যায়, তো সেই ধরনের উন্নত ব্যাংকিং সিস্টেম বা স্টক এক্সচেঞ্জ ফ্রান্সে কিন্তু ছিলই না। এছাড়া শিল্পের ক্ষেত্রে ফ্রান্সে তখনও চলছিল সেই মধ্যযুগীয় উৎপাদন পদ্ধতি, মানে সেই ছোটোখাটো হস্তশিল্প, কুটির শিল্প, বড় বড় যে কলকারখানা বিভিন্ন মেশিনারিকে ব্যবহার করে তা হাতে গোনা ছিল। ইংল্যান্ডের কাছে ফ্রান্সের পরিসংখ্যান ছিল একেবারেই নগণ্য। আর অভ্যন্তরীণ শুল্ক বেড়া, যে সম্পর্কে আমরা ইতিমধ্যেই জেনেছি, তা যেমন বাণিজ্যের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছিল, বিশেষ করে অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে, তেমনই এই শিল্পের ক্ষেত্রেও কিন্তু এই শুল্ক বেড়া একটি বড় প্রতিবন্ধকতা ছিল। তাহলে এই ছিল অষ্টাদশ শতকে ফ্রান্সের কৃষি, বাণিজ্য ও শিল্পের অবস্থা। সামগ্রিকভাবে বিচার করলে অষ্টাদশ শতকে ফ্রান্সের অর্থনীতি স্থিতিশীল হলেও অনুন্নত ছিল না, এ কথা কিন্তু আমরা বলতে পারি। সম্পদের মানদণ্ডে বরং সে সময় ফ্রান্সকে আমরা ধনী দেশই বলতে পারি। কিন্তু একই সাথে এ কথাও বলা যায় যে ফ্রান্স দরিদ্র দেশ না হলেও তা ছিল দরিদ্রদের দেশ। কেন এ কথা বললাম? আসলে অসম ধন বন্টনই ছিল অষ্টাদশ শতকে ফ্রান্সের অর্থনীতির সবচেয়ে বড় সমস্যা। খুব খুব ইম্পর্টেন্ট এই কথাটা, অসম ধনবন্টন। সংখ্যালঘু অভিজাত ও বুর্জোয়ারা এ সময় ছিল বিপুল বিত্তশালী। অপরপক্ষে সমাজের অধিকাংশ মানুষের, তার মধ্যে শ্রমিক ও কৃষক, দারিদ্র ছিল নগ্নভাবে প্রকট। তাহলে খেয়াল করো এই লাইনটাকে তোমরা আর একবার, যে ফ্রান্স দরিদ্র দেশ না হলেও তা ছিল দরিদ্রদের দেশ। মানে সম্পদের অভাব ছিল না, সমৃদ্ধিরও অভাব ছিল না, কিন্তু সেটা সঠিকভাবে বণ্টিত হয়নি। কেন বণ্টিত হয়নি, কি সমস্যা ছিল, সেটা তো ফ্রান্সের যে সামাজিক প্রেক্ষাপট সেই ভিডিওতে আমরা জেনেইছি। এবং সেই সামাজিক প্রেক্ষাপটের দরুনই আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে ফ্রান্সের যে তৃতীয় সম্প্রদায়ের মানুষ এবং তার মধ্যে বিশেষ করে কৃষক, শ্রমিক, পাকুলাত যারা ছিল, তাদের অবস্থা কিন্তু ছিল ভীষণ ভীষণ করুণ। তাহলে তোমাদের কি মনে হয়, এই যে অষ্টাদশ শতকে ফ্রান্সের অধিকাংশ মানুষের দারিদ্রতা, অর্থনৈতিক অসচ্ছলতা, এটাই কি ফ্রান্সে বিপ্লবের জন্য দায়ী ছিল? আসলে দারিদ্র বিপ্লবের পটভূমি তৈরি করলেও বিপ্লব ঘটাতে পারে না। তোমরা খেয়াল করে দেখো, সম্পূর্ণ অষ্টাদশ শতক জুড়েই ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মানুষের এই যে সমস্যা, এই যে অর্থনৈতিক অস্বাচ্ছন্দ্য, কৃষকদের এই দুরবস্থা, সবটাই তো ছিল। তাহলে 1789 সালে এসেই কেন বিপ্লব হলো? খেয়াল করে দেখবে যে আকাশে ঘন কালো মেঘ হলেই যেমন ঝড় ওঠে না, ঝড় ওঠার জন্য দরকার একটি গভীর নিম্নচাপের, তেমনি বিপ্লবের জন্য প্রয়োজন একটি বৈপ্লবিক পরিস্থিতির। আর অর্থনৈতিকভাবে ফ্রান্সে সেই রকম বিপ্লবমুখী পরিস্থিতি তৈরি করেছিল নিম্নলিখিত এই কয়েকটি কারণ: পূর্ব রাজাদের ভ্রান্ত কর নীতি, জনবিস্ফোরণ ও মুদ্রাস্ফীতি, রাজপরিবারের অপরিমিত বিলাস ব্যাসন, অনাবশ্যক ও অপ্রয়োজনীয় যুদ্ধ ব্যয়। তাহলে চলো এই কারণগুলিকে আমরা আরেকটু ডিটেলে বোঝার চেষ্টা করি। প্রথমেই দেখি ভ্রান্ত কর নীতি অ্যাকচুয়ালি কী ছিল। অষ্টাদশ শতকে ফ্রান্সের প্রচলিত কর ব্যবস্থা ছিল ভীষণ রকমের বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ। ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তাই তৎকালীন ফ্রান্সকে বললেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। কেন এই কথা উনি বললেন? দেখো, এ সময় ফ্রান্সে 3টি প্রধান প্রত্যক্ষ কর ছিল। তেলি, যার ফরাসি উচ্চারণ হচ্ছে তেই বা ভূমিকর; ক্যাপিটেশন, ফরাসি উচ্চারণ ক্যাপিতাশিও বা উৎপাদন কর; ভিটিংএমে
ফরাসি উচ্চারণ ভ্যাতিয়াম বা আয়কর বা সম্পত্তি কর। ঠিক আছে, ভারতবর্ষে আমরা খেয়াল করি যার যেমন আর্থিক সামর্থ্য তার ওপর করের বোঝা সেই রকম, যার আর্থিক সামর্থ্য কম তার ওপর করের বোঝা কম। কিন্তু অষ্টাদশ শতকে ফ্রান্সে ছিল পরিস্থিতি সম্পূর্ণরূপে ভিন্ন। খেয়াল করো, যাজক ও অভিজাত, মানে সমাজের প্রথম এস্টেট যাজক এবং দ্বিতীয় এস্টেট অভিজাত, এই যাজকদের ভূসম্পত্তির পরিমাণ ছিল 10/1, মানে দেশের মোট 10 ভাগ ভূসম্পত্তির 1 ভাগ ছিল যাজকদের অধিকারে, আর অভিজাতদের অধিকারে ছিল 5 ভাগ ভূসম্পত্তির 1 ভাগ। অথচ তারা টেইলি বা ভূমিকর 1 পয়সাও দিতেন না। 1561 খ্রিস্টাব্দে পৈসির চুক্তি অনুযায়ী যাজকরা যেহেতু স্বেচ্ছাকর প্রদানের অধিকারী ছিল, তাই রাজা তাদের ওপর কোনো কর চাপাতে পারতেন না। এই পৈসির চুক্তির কথা এর আগেও আমি ফরাসি বিপ্লবের যে সামাজিক কারণ সেই ভিডিওতে বলেছিলাম। এই চুক্তি অনুযায়ী যাজকরা অনেক সময় একটা লামসাম অ্যামাউন্ট সরকারকে দিতেন যদি তাদের ইচ্ছে হতো। এটাকে স্বেচ্ছাকর বলা হতো, ইচ্ছে না হলে তারা দিতেন না। ফলে টেইলি বা ভূমিকর এটা তো তারা দিচ্ছেনই না, ক্যাপিটেশন বা ভিটিং এমেও তারা প্রদান করতেন না। অভিজাতদের কিন্তু দেওয়ার কথা ছিল, কিন্তু অভিজাতরাও নানানভাবে ক্যাপিটেশন এবং ভিটিং এমে কর এড়িয়ে যেতেন। তো বুঝতেই পারছো, সমাজের প্রথম দুটো সম্প্রদায় প্রত্যক্ষ করের থেকে যদি 100% অব্যাহতি পেয়ে যায়, তাহলে সেই চাপ পড়ে কিন্তু তৃতীয় সম্প্রদায়ের ওপর। আর আমরা আলোচনা থেকে জানতেই পারলাম যে ফ্রান্সের সে সময়কার 80% মানুষই ছিলেন কৃষক। ফলে কৃষকদের ওপর এই প্রত্যক্ষ করের প্রচণ্ড রকমের প্রেশার কিন্তু এসে পড়ত। এছাড়াও এই প্রত্যক্ষ কর ছাড়াও তৃতীয় সম্প্রদায়কে আরও যে সকল উল্লেখযোগ্য কর প্রদান করতে হতো একবার দেখো। যেমন সরকারকে বেশ কিছু পরোক্ষ কর দিতে হতো, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল গ্যাবেল বা লবণ কর, এইডস, তামাক, মদ প্রভৃতির ওপর কর। গির্জাকে যে কর দিতে হতো তা হচ্ছে টাইদ বা ধর্মকর, ফসলের 10/1 এই টাইদ হিসেবে দিতে হতো গির্জাকে। সামন্ত প্রভুদের যে সমস্ত কর প্রদান করতে হতো তার মধ্যে উল্লেখযোগ্য ছিল করভি, বেগার শ্রম, মানে বিনা পারিশ্রমিকে বাধ্যতামূলক শ্রমদান করতে হতো। বানালিতে সামন্ত প্রভুর কলে বাধ্যতামূলক গম বা জব ভাঙানো বা মদ প্রস্তুত করতেই হতো। স্যাম্পার্ট সামন্ত প্রভুর প্রাপ্য ফসলের এক অংশ। লথ এথ ভেন্তি সম্পত্তি হস্তান্তরজনিত কর, মানে কেউ ধরো জমি বিক্রি করেছে, জমি হস্তান্তর হচ্ছে, তখন এই কর সামন্ত প্রভুদের দিতে হতো। সেন্স এক ধরনের বাৎসরিক খাজনা। এই রকম নানান ধরনের উপকর সামন্ত প্রভুদের প্রদান করতে হতো কৃষকদের। এই পরিস্থিতি পর্যবেক্ষণ করে ব্রিটিশ পর্যটক আর্থার ইয়াং, যার কথা আমরা ইতিমধ্যেই জেনেছি, তিনি বলেছিলেন যে ফ্রান্সের কৃষকদের তার আয়ের প্রায় 80%ই দিয়ে দিতে হতো এই সমস্ত নানান রকমের প্রত্যক্ষ এবং পরোক্ষ করের জন্য। ঐতিহাসিক লাব্রুজ উনি খুব ক্ষোভের সঙ্গেই বলেছিলেন যে অষ্টাদশ শতকের ফ্রান্সের কৃষকরা সর্বাপেক্ষা শোষিত। এর পরবর্তী যে কারণ তা হচ্ছে জনবিস্ফোরণ ও মুদ্রাস্ফীতি। অষ্টাদশ শতকে ফ্রান্স ছিল ইউরোপে সর্বাধিক জনবহুল দেশ। ইতিমধ্যেই তার ইঙ্গিত আমরা পেয়েছি যে ফ্রান্সের জনসংখ্যা বাড়ছিল এবং সমগ্র ইউরোপে যে হারে জনসংখ্যা বাড়ছিল তার থেকেও অনেক বেশি দ্রুত হারে বাড়ছিল ফ্রান্সের জনসংখ্যা। 1789 সালে ফ্রান্সের জনসংখ্যা হয়েছিল 2,60,00,000। ফ্রান্সের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেলেও খাদ্য উৎপাদন বেড়েছিল খুব ধীর গতিতে। কেন ধীর গতিতে খাদ্য উৎপাদন বেড়েছিল সে কথা তো আমরা ইতিমধ্যেই জানলাম। এর ফলে খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি পেতে থাকে, খুব স্বাভাবিক। চাহিদার অনুপাতে যদি যোগান কম হয় তাহলে সেই জিনিসের মূল্য তো বৃদ্ধি পাবেই, এবং ফ্রান্সে সেটাই হয়েছিল। দ্রব্যমূল্য বৃদ্ধির অপর কারণ ছিল অষ্টাদশ শতকে দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপে প্রচুর পরিমাণ সোনা ও রূপার আমদানি। এই পয়েন্টটা বোঝার জন্য অর্থনীতির একটু কমন সেন্স তোমরা অ্যাপ্লাই করো। কি বলা হচ্ছে যে দক্ষিণ আমেরিকা থেকে এই অষ্টাদশ শতকে ইউরোপ মহাদেশে প্রচুর পরিমাণে সোনা এবং রূপা আমদানি করা হচ্ছিল। সমস্ত দেশেই কিন্তু এই সোনা রূপা আমদানি হচ্ছিল, ফ্রান্সেও এসছিল। সোনা রূপা যখন আমদানি হচ্ছিল, ফলে ফ্রান্সের কারেন্সি বা প্রচুর পরিমাণে মুদ্রা এই সময়
ছাপানো চলছিল। অর্থনীতির একটা স্বাভাবিক নিয়ম বা ভারসাম্য হচ্ছে যে কোনো দেশের আভ্যন্তরীণ প্রোডাকশন বা বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে সম্পদের পরিমাণ যদি বাড়তে থাকে, কারেন্সির পরিমাণ যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু জিনিসপত্রের যে দামের ভারসাম্য সেটা ঠিকঠাক থাকবে। কিন্তু যদি এমন হয় যে তোমার জিনিসপত্রের প্রোডাকশন তেমন বাড়ছে না, অথচ বাজারে মুদ্রা অনেক বেশি ছড়িয়ে পড়ছে, তখনই কিন্তু মুদ্রাস্ফীতি ঘটবে। আর মুদ্রাস্ফীতি যখনই ঘটবে, জিনিসপত্রের দাম কিন্তু ভীষণ পরিমাণে বাড়তে থাকবে। এবং দেখা গেল যে 1780 খ্রিস্টাব্দের পর এই সোনা ও রূপার আমদানি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল ফ্রান্সে। ফলে ফ্রান্সে মুদ্রাস্ফীতিও ব্যাপক আকার ধারণ করেছিল। এর সঙ্গে যেটা হয়েছিল যে 1788 খ্রিস্টাব্দে নিদারুণ শিলাবৃষ্টি ও ঝড়ে শস্যহানি ঘটেছিল। একে বলে মরার ওপর খাড়ার ঘা। একে তো অষ্টাদশ শতকের সেকেন্ড হাফেই গ্র্যাজুয়ালি ফ্রান্সের জনসংখ্যা প্রচুর পরিমাণে বাড়ছিল। সেই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু খাদ্যশস্যের যে উৎপাদন সেটা বাড়ছিল না, কারণ ফ্রান্সে কৃষির ক্ষেত্রে তেমন কোনো ডেভেলপমেন্ট অষ্টাদশ শতকে হয়নি। এরপর দেশীয় অর্থনীতিতে সোনা ও রূপার পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ায় জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল। তার উপরে যেটা হলো যে এই প্রাকৃতিক দুর্যোগ 1788 খ্রিস্টাব্দে শিলাবৃষ্টি এবং ঝড়ের জন্য সমগ্র ফ্রান্সে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো। এর ফলে যেটা হলো যে খাদ্যশস্যের দাম এ সময় 60 থেকে 65% বেড়ে গেল। কিন্তু সেই অনুপাতে শ্রমিক ও সাকুলারদের যে মজুরি তা কিন্তু 22% বেশি বৃদ্ধি পায়নি। তাহলে বুঝতেই পারছো এই সময় ফ্রান্সে খাদ্যের কি মারাত্মক সংকট তৈরি হয়েছিল। এবং এই সংকটকে ফরাসি সরকার যদি সাকসেসফুলি ট্যাকেল না করতে পারে, তাহলে তার যে একটা আউটবাস্ট হবেই, এটা খুব স্বাভাবিক ছিল। এর পরের কারণ হচ্ছে রাজ পরিবারের অপরিমিত বিলাস ব্যসন। চতুর্দশ লুই, পঞ্চদশ লুই এবং ষোড়শ লুই, এই তিনজনের কথাই আমরা ইতিমধ্যে জেনেছি। এই তিনজন ফরাসি রাজার বিলাসিতা ও অমিত ব্যয়িতা প্রবাদে পরিণত হয়েছিল। ফরাসি বিপ্লবের যে রাজনৈতিক কারণ আমি আলোচনা করেছিলাম, সেখানেই আমি বলেছিলাম যে চতুর্দশ লুইয়ের সময় থেকেই ভার্সাইয়ের যে রাজপ্রাসাদ, তার সাজসজ্জা নির্মাণ করতে গিয়ে চতুর্দশ লুইয়ের সময় থেকে ব্যাপক পরিমাণে অর্থ ব্যয় করা হচ্ছিল। পঞ্চদশ লুই, ওনাকে বলা হতো প্রজাপতি রাজা বা বাটারফ্লাই মোনার্ক। উনি শিকার পছন্দ করতেন এবং নারী সঙ্গ ভালোবাসতেন, এবং এই দুটি কাজ করতে গিয়ে উনি প্রচুর পরিমাণ অর্থ ওনার সময়ে কিন্তু অপব্যয় করলেন। পঞ্চদশ লুইয়ের স্ত্রী মাদাম দা পম্পাদোর, উনি প্যারিসের 500টি নামকরা স্বর্ণকার ও দক্ষ কারিগরের নিয়মিত খরিদ্দার ছিলেন। এই লাইনটি থেকেই তোমরা বুঝতে পারছো যে স্বর্ণালঙ্কারের পেছনে উনি কি পরিমাণ অর্থ ব্যয় করেছিলেন ওনার সময়ে। এর পরবর্তী সম্রাট ষোড়শ লুইয়ের স্ত্রী ছিলেন মেরি আতোয়ানেত। তিনি ছিলেন আভিজাত্য বিলাসের প্রতীক। তিনি প্রায়ই ভোজসভার আয়োজন করতেন, বিরাট বড় বড় পার্টি থ্রো করছেন, বিলাসবহুল পোশাক উনি পরছেন। তার ব্যক্তিগত ভৃত্যের সংখ্যাই ছিল 500 জন। ভার্সাইয়ের রাজপ্রাসাদে প্রায় 15,000 কর্মচারী নিযুক্ত ছিল শুধুমাত্র রাজ পরিবার এবং তাদের আত্মীয় বন্ধুদের দেখভালের জন্য। এবং এই 15,000 কর্মচারীর ভরণ পোষণের জন্য রাষ্ট্রের মোট আয়ের 10 ভাগের 1 ভাগ ব্যয় হয়ে যেত। তাহলে রাজপরিবারের এই অপরিমিত বিলাস ব্যসন ফরাসি রাজকোষের ওপর যে একটি মারাত্মক চাপ তৈরি করবে, এটাই তো স্বাভাবিক। এর পরবর্তী কারণ দেখো, অনাবশ্যক ও অপ্রয়োজনীয় যুদ্ধ ব্যয়। চতুর্দশ লুইয়ের সময় তিনি স্পেনের উত্তরাধিকার যুদ্ধে ফ্রান্সকে যুক্ত করেন এবং সেখানে তিনি প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করেন। পঞ্চদশ লুইয়ের সময় অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ ও সপ্তবর্ষব্যাপী যুদ্ধে ফ্রান্স জড়িয়ে পড়ল। এই কোনো যুদ্ধ থেকেই ফ্রান্সের কিন্তু লাভ খুব একটা হয়নি। উপরন্তু এই দুটি যুদ্ধের পরেই ফ্রান্স কানাডা এবং ভারতবর্ষের যে বাণিজ্য তা ব্রিটিশদের সাথে প্রতিযোগিতায় কিন্তু হারিয়ে ফেলল। পরবর্তী সম্রাট ষোড়শ লুইয়ের সময় ফ্রান্স অংশগ্রহণ করল আমেরিকার স্বাধীনতা যুদ্ধে। আসলে ষোড়শ লুই যখন সিংহাসনে বসলেন 1774 খ্রিস্টাব্দে,
তখনই কিন্তু ফ্রান্স রীতিমতো দেনায় জর্জরিত এবং ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী তুর্গো সম্রাটকে সাবধান করে বলেছিলেন যে আর একটি কামান দাগলে রাষ্ট্র দেউলিয়া হয়ে যাবে। কিন্তু ষোড়শ লুই তার যে আভিজাত্যের অহংকার, সম্রাট সুলভ উন্নাসিকতা এবং ট্র্যাডিশনকে বজায় রাখতে গিয়ে উনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ইনভলভ হয়ে পড়লেন এবং আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্সের ব্যয় হয়েছিল প্রায় 180 থেকে 200 কোটি লিভ্র। এই টাকা ফরাসি সরকার পেল কোথা থেকে? বাজার থেকে হাই ইন্টারেস্টে ঋণ হিসেবে এই টাকা গ্রহণ করা হলো এবং এই তিনজন সম্রাটের সময় যে 4টি যুদ্ধে ফ্রান্স ইনভলভ হয়েছিল তাতে ফ্রান্সের ব্যয় হয়েছিল প্রায় 400 কোটি লিভ্র। তো এই কারণগুলোর বিশ্লেষণ থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অষ্টাদশ শতকে ফ্রান্সের যে আর্থিক পরিস্থিতি ছিল তাতে ফ্রান্সের গরিষ্ঠ অংশের মানুষ কিন্তু আর্থিকভাবে প্রচণ্ড অস্বাচ্ছন্দ্যের মধ্যে ছিল। কর কাঠামো সঠিক না হওয়ায় ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়, বিশেষ করে কৃষকরা দুরবস্থার চরম সীমায় পৌঁছে গিয়েছিল। এর ওপরে ফ্রান্সের জনসংখ্যা ক্রমশ বাড়ছিল, খাদ্যশস্যের উৎপাদন সেই হারে বৃদ্ধি না পাওয়ায় মুদ্রাস্ফীতি কিভাবে তৃতীয় সম্প্রদায়ের মানুষের দুর্দশাকে আরও বাড়িয়েছিল। এই পরিস্থিতিকে আরও ইন্টেন্স করে তুলেছিল রাজ পরিবারের হিসাব বহির্ভূত অপরিমিত বিলাস ব্যসনের পিছনে অর্থ ব্যয় এবং ইউরোপের বিভিন্ন অপ্রয়োজনীয় যুদ্ধে অংশগ্রহণ। এবং এই সকল কারণেরই পরিণতি ছিল 1788 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের রাজকোষ শূন্য হয়ে যাওয়া বা তার ফাইন্যান্সিয়াল ব্যাংক্রাপসির সম্মুখীন হওয়া। এখান থেকে ষোড়শ লুইয়ের কাছে কেবলমাত্র দুটি পথ ছিল, এক হচ্ছে ব্যয় সংক্ষেপ এবং দ্বিতীয়ত আয় বৃদ্ধি। এ তো অর্থনীতির খুব সহজ নিয়ম যে যখনই তুমি প্রচণ্ড ক্রাইসিসের মধ্যে পড়বে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে, তখন খুব সহজ বোধ হচ্ছে যে তুমি তোমার খরচ কমাও এবং চেষ্টা করো তোমার আয় বৃদ্ধি করার। তো ষোড়শ লুইয়ের সামনে ব্যয় সংকোচের যে দুটি পথ তা হচ্ছে রাজ পরিবারের বিলাসবহুল জীবন যাত্রা বন্ধ করা এবং অনাবশ্যক যুদ্ধে যাতে আর উনি ফিউচারে ইনভলভ না হয়ে পড়েন সেইটা এনশিওর করা। কিন্তু ষোড়শ লুই কি পারলেন রাজ পরিবারের বিলাসবহুল যে জীবনযাত্রা সেটাকে আটকাতে? ষোড়শ লুইয়ের মধ্যে সেই ব্যক্তিত্ব, সেই দৃঢ়তা বা সেই দক্ষতা ছিল না। রানী মেরি আন্তোয়ানেতকে উনি কোনোভাবেই কন্ট্রোল করতে পারেননি, আর এর পরবর্তী সময়ে ওনাকে আর যুদ্ধে ইনভলভ হতেও হয়নি, কারণ যা ক্ষতি হবার আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে প্রায় 200 কোটি লিভ্র ব্যয় করার পর তা কিন্তু হয়ে গিয়েছিল। ফলে এই পথ অর্থাৎ ব্যয় সংক্ষেপের যে পথ তা কিন্তু তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। আর দ্বিতীয় যে পথ বা পন্থা অর্থাৎ আয় বৃদ্ধি, তার জন্য ওনাকে কি করতে হতো? তার জন্য ওনাকে যেটা করতে হতো তা হচ্ছে ত্রুটিপূর্ণ কর ব্যবস্থার পুনর্বিন্যাস। আমরা কি দেখলাম যে ফ্রান্সের 3টি সম্প্রদায়ের মধ্যে যাজক এবং অভিজাতরা পারতপক্ষে কোনো করই তারা সরকারকে প্রদান করছিল না, অথচ তাদের ব্যাপক ক্ষমতা ছিল। কারণ আমরা ইতিমধ্যেই জেনেছি যে অষ্টাদশ শতকের ফ্রান্স কিন্তু মোটেই দরিদ্র দেশ ছিল না। যাজক এবং অভিজাতদের হাতে এত সম্পদ ছিল যে তারা চাইলেই সরকারকে কিন্তু যথেষ্ট পরিমাণে কর প্রদান করতে পারত। ফলে তাদের কর নিয়ে রাজকোষের যে শূন্যতা, সেই শূন্যতাকে মেরামত করবার বা ফাইন্যান্সিয়াল ব্যাংক্রাপসি থেকে বেরিয়ে আসবার একটা পথ কিন্তু ষোড়শ লুইয়ের কাছে খোলা ছিল। কিন্তু এখানেও সেই একই কথা যে পুরনো যে অর্থনৈতিক কাঠামো বা পুরনো যে অর্থনৈতিক ব্যবস্থা তার একটা ব্যাপক রদবদল কিন্তু দরকার ছিল এই অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য। রাজা ষোড়শ লুইয়ের সেই দৃঢ়তা, সেই ব্যক্তিত্ব তা যদি থাকতো তাহলে উনি কিন্তু একাই এই আর্থিক দুরবস্থা থেকে ফ্রান্সকে বের করে আনতে পারতেন। কিন্তু নিশ্চয়ই রাজা ষোড়শ লুই সফল হননি ত্রুটিপূর্ণ কর ব্যবস্থার পুনর্বিন্যাসের মাধ্যমে তার সরকারের আয় বৃদ্ধি করতে। যদি সফল হতেন তাহলে তো ফ্রান্সে বিপ্লবের পরিস্থিতি তৈরি হতো না। তো বাস্তবিক পক্ষে পরবর্তী পরিস্থিতি কোন দিকে এগোলো, রাজা ষোড়শ লুই এরপর কি পদক্ষেপ নিলেন,
এগুলো জানার চেষ্টা করব আমরা পরবর্তী আলোচনার মধ্যে। আজ তবে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন টপিকের সাথে। বাই।